বাজেটে চমক দেখাতে চায় সরকার। কর আদায়ে আসছে নতুন কৌশল, বাড়তি খরচের চাপ সামাল দেয়াই বড় চ্যালেঞ্জ বলছে সিপিডি। কাজ হচ্ছে যে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়ানো এবং চাকাটা শুরু করা। বিদেশ থেকে বাড়তি ফান্ড ফ্লো যদি এই ব্যাংকিং ব্যবস্থায় বা পুঁজিবাজার কেন্দ্রিক যদি ব্যবস্থায় যদি যুক্ত না করা যায়, তাহলে নতুন করে বিনিয়োগ বৃদ্ধি বা কর্মসংস্থান সেই জায়গাটিও কিন্তু কষ্ট হবে। বাড়তি খরচ মেটাতে উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। মে মাসের মজুদেও সমস্যা হবে না, দাবি জ্বালানি বিভাগের। এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবার বলছি, প্রয়োজন হতে পারে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। জ্বালানি দেওয়ার সময় নির্দিষ্ট করে দেওয়ার দাবি। কয়েক জেলায় অভিযানে বিপুল পরিমাণ ডিজেল পেট্রোল জব্দ। রাত্রে শোয়ার 12টা বাজে ঘুরে গেছি, পাই নাই। পরে সকালবেলায় চিন্তা করলাম যে ফজর নামাজ পড়ে চলে যাই, যদি তাড়াতাড়ি পাওয়া যায়। তাও 300 জনের পিছনে এখনো। মারাত্মক অবস্থা। রাতে 3:45 আসছি, শরীর আর চলতেছে না, জানি না এই অবস্থা কবে শেষ হবে। সিলেটে হামের উপসর্গ নিয়ে রোগী বাড়ছে হাসপাতালে। 9 দিনে মারা যাওয়া 5 শিশুর বয়সী 1-এর নিচে। নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়েছে কিনা পরীক্ষা করে দেখার দাবি। শরীয়তপুরে সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ। হাতে নাতে আটকের পরও প্রশ্নবিদ্ধ ভূমিকা প্রশাসনের। তদন্তের আশ্বাস খাদ্য নিয়ন্ত্রকের। সরকারি চাল মানে কি জনগণের চাল। এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিচে, এটা আপনি আমি কেউ জানি। কারা এটার সাথে জড়িত, এটা যেন তদন্ত করে বের করে যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী, তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এবারও বড় মৌসুমে পানি পাচ্ছে না জিকে সেচ প্রকল্প। পাম্প নষ্টের অজুহাত, উৎপাদন খরচে দিশেহারা কৃষক। ম্যাডাম, পাম্প নষ্ট, এই নষ্টের কারণে এখানে ঠিক মতন পানি আসে না। লক্ষ লক্ষ বিঘে জমি এই ক্যানালের ইয়েতে গিয়েছে, কিন্তু আমরা সেই সুবিধাটা পাচ্ছি না। দ্বিতীয় দফা শান্তি আলোচনার পথ সুগম করতে ইরানের কর্মকর্তাদের সাথে পাকিস্তানের প্রতিনিধি দলের বৈঠক। ইতিবাচক ফলাফলের আশা ওয়াশিংটনের। গোল উৎসবের ম্যাচে রিয়াল মাদ্রিদকে 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বায়ার্ন মিউনিখ। ড্র করেও প্রথম লেগের জয়ে শেষ 4-এ আর্সেনাল। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আসছে বাজেটে বেশ কিছু চমক রাখতে চায় নতুন সরকার। দুর্নীতি কমিয়ে অর্থনীতিতে আস্থা ফেরানো মূল লক্ষ্য। কর আদায়ে আসবে একাধিক নতুন কৌশল। সব নাগরিককে আনা হবে ব্যাংক অ্যাকাউন্টের আওতায়। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানালেন, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবার চেষ্টা চলছে জোরে সোরে। নতুন বাজেটের আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নতুন বাজেট প্রণয়নে 3 মাস সময় পেল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এর আগে থেকেই অর্থনীতিতে বিশাল সব সংকট। লক্ষ্যের ধারে কাছে নিয়ে রাজস্ব আদায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি ব্যয় আর বিদ্যুতে ভর্তুকি নিয়ে বড় মাথা ব্যথা। কমছে না নিত্যপণ্যের দাম। এ অবস্থায় নতুন বাজেট আকারে ছোট হবে নানা মহলে এমন আলোচনা ছিল, কিন্তু হচ্ছে তার উল্টো। আগের চেয়ে 14% বাড়িয়ে সংসদে 9 লাখ কোটি টাকার বাজেট পেশ করতে পারে নতুন সরকার, যার 6.5 লাখ কোটি আদায় করতে হবে রাজস্ব বিভাগকে। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, 7 ভাগে নামিয়ে আনা হবে মূল্যস্ফীতি। অর্থের সংকট থাকলেও উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় 3 লাখ কোটি টাকা। বাজেটের 67 ভাগ ব্যয় হতে পারে পরিচালনায়। প্রথম কাজ হচ্ছে যে অর্থনীতির চাকাকে ঘুরে দাঁড়ানো এবং চাকাটা শুরু করা, একই সাথে যাতে দরিদ্র না বাড়ে সেই জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা করা। তারপরে হচ্ছে যে গতি বৃদ্ধি করা, অর্থাৎ হচ্ছে অর্থনীতিতে গতি বৃদ্ধি করা, ইকোনমিক অ্যাক্সিলারেশন।
এবং আমরা দেখেছি যে অতীতে কি দেখেছি, প্রতিটি বিএনপি সরকারের সময় কিন্তু এটা কোনো অন্য সরকারের সময় হয়নি যে 2% পয়েন্ট আকারে কিন্তু প্রবৃদ্ধি হয়েছে। সেই জন্যই আমরা বলছি যে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি সম্ভব। নতুন রাজস্ব লক্ষ্যে প্রভাব ফেলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত। সেই ধারাবাহিকতায় শূন্যের কোঠায় নেমে আসবে কর অব্যাহতি আর প্রণোদনা, সারচার্জের বদলে আরোপ হতে পারে সম্পদ কর, রিটার্ন যাচাই করা হবে বাড়ির মালিকদের, ভ্যাটের আওতায় আসবে SME খাত, অনেক লেনদেনে বাধ্যতামূলক হবে ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড এবং ওয়ান ডিজিটাল আউটলেটের দিকে যাচ্ছে এবং এইটার জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি। তারই অনুষঙ্গ হিসেবে অনেকগুলো পরিকল্পনা আমরা হাজির করব। একটা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষ যাতে তাদের ব্যাংকে হিসাব থাকে, তাহলে কিন্তু আর কোনো মতেই। তারপরে পরবর্তী ধাপ হচ্ছে কি যে সবাই QR কোড দিয়ে লেনদেন করবে, তাহলে তো কর ফাঁকি দেওয়া, কর পরিহার করা, কর জালিয়াতি এবং ফন্দি ফিকির থাকবে না। নতুন বাজেটে গুরুত্ব পাবে নির্বাচনের প্রতিশ্রুতি। ইশতেহারে আর্থিক সামাজিক চুক্তির কথা বলেছিল বিএনপি, তার মানে জনগণ কর দেবে আর সরকার দেবে সেবা। সেই লক্ষ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা হেলথ কার্ড নিয়ে তোড়জোড় বেশি। এসব বাস্তবায়নে দরকার বাড়তি প্রায় 1 লাখ কোটি টাকা। তাহলে কিভাবে সামলাবে সরকার? সরকার যেভাবে ঋণ করবার উদ্যোগ নিচ্ছেন তাতে করে বেসরকারি খাতের জন্য ব্যাংক ব্যবস্থায় পর্যাপ্ত ঋণ থাকার সুযোগ কম এবং সেখানে একটা ক্রাউড আউট ইফেক্ট হবে, ইতিমধ্যেই সেটার একটা প্রেশার রয়েছে। সেই জায়গাতে করে বিদেশ থেকে বাড়তি ফান্ড ফ্লো যদি এই ব্যাংকিং ব্যবস্থায় বা পুঁজিবাজার কেন্দ্রিক যদি ব্যবস্থায় যদি যুক্ত না করা যায়, তাহলে নতুন করে বিনিয়োগ বৃদ্ধি বা কর্মসংস্থান সেই জায়গাটিও কিন্তু কষ্ট হবে। জাতীয় সংসদে নতুন বাজেট ঘোষণা হতে পারে আগামী 11 জুন। অর্থনীতির এত সংকটের মাঝেও বাজেট দিয়ে প্রথম বলেই ছক্কা হাঁকানোর সুযোগ নতুন সরকারের সামনে। হ্যাঁ, রাজনৈতিক দল হিসেবে নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ নিঃসন্দেহে থাকবে, কিন্তু সেজন্যই সবার আগে বাজেটের অগ্রাধিকার ঠিক করতে হবে। আর তা না হলেই বাংলাদেশ গতানুগতিক পথে হাঁটবে। অর্থাৎ বাজেটের আকার শুনতে অনেক ভালো লাগবে, কিন্তু বাস্তবায়নের হিসাবে গিয়ে গরমিল দেখতে হবে বাংলাদেশকে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে $2 বিলিয়ন সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সামিটে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি সংকট এরই মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে। সংকট কাটিয়ে উঠতে সরকার স্বল্পমেয়াদী নানা পদক্ষেপ নিয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অবিলম্বে সহায়তা প্রদান সম্মিলিত কর্মসূচির শীর্ষে রাখার আহ্বান জানান তারেক রহমান। এশীয় দেশগুলোর সহযোগিতামূলক জোট এজেক প্লাসের অনলাইন সম্মেলন অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ছিলেন। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ও এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা। জাতীয় সংসদ ভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে জ্বালানির কারণে দেশের অর্থনৈতিক চাপ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট উত্তরণে সরকারের নেয়া স্বল্প মেয়াদী বিভিন্ন পদক্ষেপের কথা বিশ্ব নেতাদের জানান তিনি। The energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. ঝুঁকিপূর্ণ দেশগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইতিবাচকভাবে সাড়া দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বলেন, কোনো দেশই একা এই সংকট মোকাবেলা করতে পারবে না। The situation before us demands urgency, stability, solidarity and decisive action, Excellencies. Immediate support of the most vulnerable countries must be at the top of our collective agenda. Bangladesh is seeking to mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. We urge the international community to respond swiftly and positively to this call. পরে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সামিটে বাংলাদেশ তার প্রয়োজনের কথা জানিয়েছে। এশিয়া প্যাসিফিক প্ল্যাটফর্ম থেকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্ক বিল্ড আপ করতে পারি, যেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্টও থাকবে, পলিটিক্যাল সাপোর্টও থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্লোট করেছেন এই সামিটে বাংলাদেশ around $2 billion ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে। এখানে মানে আমরা হাত পাতাইতে যাইনি। We are also providing a financial framework
ফর পিপল টু লুক অ্যাট। তো আমরা একটা হিসাব ওখানে প্লেস করছি ওইভাবে। জাপানের প্রধানমন্ত্রীর আলোচনার এই উদ্যোগকে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের বর্তমান মজুদ অনুযায়ী শুধু এপ্রিলই নয়, মে মাসেও কোনো ধরনের সমস্যা হবে না বলে দাবি করেছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হাসান চৌধুরী। গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মের প্রথম সপ্তাহে ক্রুড অয়েলের চালান আসবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, এপ্রিলে জ্বালানির দাম বাড়ছে না, তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মে মাসে জ্বালানির দাম সমন্বয় প্রয়োজন হতে পারে। মধ্যপ্রাচ্যে অচলাবস্থা কাটেনি, বরং যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে জ্বালানি তেলের সংকট আরও বেড়েছে। এ অবস্থায় তেল নিয়ে বিপদ বেড়েছে বাংলাদেশের। তবে সরকারের দাবি, জ্বালানি মজুতে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত ডিজেল মজুত আছে 1,01,385 টন, অকটেন 31,821 টন, পেট্রোল 18,211 টন, এছাড়া জেট ফুয়েল 77,546 টন মজুত আছে। এতে আগামী 2 মাসে সংকট হবে না বলে দাবি জ্বালানি বিভাগের মুখপাত্রের। তিনি জানান, বেসরকারিভাবেও 14 লাখ মেট্রিক টন জ্বালানি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আমাদের এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। এটা আগে কিন্তু বলিনি, আগে এপ্রিল মাস পর্যন্তই বলেছি। ফলে আমি খুব কনফিডেন্টলি বলছি যে যুদ্ধ পরিস্থিতির গতি প্রকৃতি তো পরিবর্তন হচ্ছে। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস থেকে এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। মুখপাত্র দাবি করেন, ক্রুড অয়েল পরিশোধনে দেশের একমাত্র প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়নি। হরমুজ সংকটের কারণে ক্রুড অয়েলের প্রথম কার্গো আসতে পারেনি, তবে দ্বিতীয় পার্সেল মের প্রথম সপ্তাহে আসবে বলে আশাবাদী জ্বালানি বিভাগ। ERL এর বিষয়টা আমাদের জ্বালানি তেলের সরবরাহ চ্যানেলে খুব প্রভাব বিস্তার করে না, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল আমাদের হাতে আছে। ERL এর কাজ তো রিফাইন করা। পরবর্তী যে চালানটা আমরা পাবো, যে পার্সেলটা আমরা পাবো, আশা করছি এপ্রিলের লাস্ট উইকে কিংবা মে মাসের 1-2 তারিখের মধ্যে এসে পৌঁছাবে। যুদ্ধ পরিস্থিতির কারণে চাহিদা যোগানের সূত্র মেনে দেশে সীমিত পর্যায়ে হলেও জ্বালানির দাম বাড়ানোর পরামর্শ ছিল বিশেষজ্ঞদের। এ নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হলেও জনজীবনে বিরূপ প্রভাব পড়ার শঙ্কায় তেলের দাম বাড়ানোর প্রস্তাবে সম্মতি দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তথ্য উপদেষ্টা জানিয়েছেন, এপ্রিলে দাম বাড়ছে না জ্বালানি তেলের। আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবার বলছি, প্রয়োজন হতে পারে। জ্বালানি সাশ্রয়ে মন্ত্রিসভার সদস্যসহ আমলাদের তেলের বরাদ্দ কমানো হয়েছে। সংকট মোকাবিলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এটা শেয়ার সবাইকে কিছু না কিছু নিতে হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি বলে দিচ্ছে প্রকট আকার ধারণ করেছে সংকট। ঢাকার বিভিন্ন এলাকায় ভোর থেকেই পেট্রোল পাম্পগুলোতে বরাবরের মতোই দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বিভিন্ন যানের চালক মালিকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন জ্বালানি পাওয়ার আশায়। জ্বালানি নিতে আসা অনেকেই জানালেন, আগের রাতে পাম্প বন্ধ থাকায় তেল নিতে পারেননি তারা, তাই রাতভর পাম্পের সামনে অপেক্ষা করে সকালে সিরিয়ালের প্রথম দিকে থাকার চেষ্টা করছেন, কিন্তু তাতেও মিলছে না নিশ্চয়তা। তেল সরবরাহ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। যান চালকদের অভিযোগ, সকাল হলেই ভিআইপি সিরিয়াল নামে আলাদা একটি লাইন তৈরি হয়, এতে ক্ষুব্ধ সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষরা। তবে পাম্প কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। জ্বালানি সংকট দ্রুত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কোথায় কখন কতটুকু তেল সরবরাহ করা হচ্ছে এ সংক্রান্ত তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে পাম্পগুলোর সামনে দীর্ঘ গাড়ির সারি, ফলে সড়কে দেখা দিচ্ছে যানজট। রাত্রে শোয়ার 12টা বাজে ঘুরে গেছি, পাই নাই। পরে সকালবেলায় চিন্তা করলাম যে ফজর নামাজ পড়ে চলে যাই, যদি তাড়াতাড়ি পাওয়া যায়। তাও 300 জনের পিছনে এখনো। ফজরের নামাজ পড়লাম, মসজিদে একটু রেস্ট নিলাম, তারপরও মনে করেন শরীর আর চলতেছে না, জানি না এই অবস্থা কবে শেষ হবে। কালকে যে গাড়িগুলা গেট লক করে দিছে থাকা সত্ত্বেও, ওই গাড়িগুলো এখানেই সিরিয়ালে ছিল। রাত 9টাতে গিয়ে ধর্ণা দিয়ে আসি, এখন যদি ভিআইপি গাড়ি ফার্স্ট টাইমে নেয় তাহলে এটা তো হবে না। কোনো ভিআইপি লাইন উল্টা দিকে ঢুকবে না, গাড়ি সব এক লাইনে আসবেন আপনারা।
ফুয়েল পাম্পের সার্বিক চিত্র জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর পরিবাগে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা সাধারণ গ্রাহকদের কথা শুনছিলাম, রাত থেকে অপেক্ষা করছে, তারপরও নিশ্চয়তা নেই তারা তেল পাবেন কিনা। আজকে সকালটা কি দেখছেন আপনারা? যারা লম্বা সময় জ্বালানির অপেক্ষায় লাইনে আছেন তারা কি বলছেন? মোটামুটি সারা দিন সন্ধ্যা পর্যন্ত তেল সরবরাহ করা হয়, এটি বিগত কয়েকদিনের অভিজ্ঞতার আলোকে আমি বলছি। এবং এখানে যারা তেল নিতে এসছেন, এখন যারা তেল নিচ্ছেন বলতে হবে যে তারা দীর্ঘ রাত অপেক্ষা করেছেন এবং দীর্ঘ রাত অপেক্ষা করার পরেই কিন্তু সকাল 8টায় যখন গেট খুলে দেওয়া হয়েছে তারপর থেকে তারা তেল সংগ্রহ করছেন। এবং এর ঘণ্টাখানেক আগে যখন তাদের সাথে কথা হচ্ছিল তারা কিন্তু তাদের দুর্দশার কথা জানাচ্ছিলেন, ভোগান্তির কথা জানাচ্ছিলেন এবং তেল পাওয়া নিয়ে শঙ্কার কথা জানাচ্ছিলেন। এবং যেই ভিআইপি লাইনের কথা বলা হয়েছে, এই পেট্রোল পাম্প থেকে কিন্তু সেই ভিআইপি লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, সবাইকে এক লাইনে এসে তেল সংগ্রহ করার কথা বলা হচ্ছে। এবং এই পাম্পের চিত্রের সাথে কিন্তু বেসরকারি পাম্পগুলোর চিত্র মিলবে না, কেননা পাশের যে পাম্পটি রয়েছে সেই পাম্পটি কিন্তু ইতিমধ্যে এখন বলতে হবে বন্ধ রয়েছে। সেখানে সিএনজি দেওয়া হয়, কিন্তু তেলের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু সেই পাম্পের চিত্র একদমই ভিন্ন। সেখানে শুধুমাত্র সাইন দেওয়া আছে যে গ্যাস আছে, কিন্তু তেলের লাইনের সেখানে কিন্তু সাইনবোর্ডে উল্লেখ করা রয়েছে যে সরবরাহ না থাকার কারণে তারা তেল দিতে পারছেন না, সর্বসাধারণের সহযোগিতা কাম্য, এরকম একটি সাইনবোর্ড কিন্তু আমরা দেখেছি। এবং বলতে হবে যে এই যে সড়কের লাইন, সেই লাইনের কারণে সড়কের যে এখন গাড়ির সংখ্যা বাড়ছে, চাপ বাড়ছে, সেই কারণে কিন্তু একটা দীর্ঘ যানজটের একটা সূত্রপাত কিন্তু আমরা দেখছি। এবং এই চিত্র শহরের অন্যান্য যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোকে ঘিরেই এ ধরনের যানজটের চিত্র কিন্তু রয়েছে, শুধুমাত্র লম্বা সারির কারণে। এই সারি এখান থেকে শেষ হয়েছে গিয়ে হয়তো বা কাটাবন অথবা আরও অনেক দূরে গিয়ে। লোপা শান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আবার ঝিনাইদহে যেতে চাই নাসিম আনসারির কাছে। নাসিম, আপনার কাছে ওই একই প্রশ্ন, গ্রাহকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা, তারা কি বলছেন, এবং ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? লোপা, গ্রাহকরা ঝিনাইদহে পর্যাপ্ত তেল পাচ্ছেন না। এখনো 2 কিলোমিটারের পুরো লাইন, মোটরসাইকেলের লাইন আপনাকে দেখাতে পারি, যেটা গভীর রাত থেকে, এক কথায় গতকাল রাত 10টার পর থেকেই কিন্তু এই লাইনটি দেওয়া শুরু হয়েছে। এখনো পেট্রোল পাম্পে তেল দেওয়া শুরু করেনি। কমপক্ষে এখানে 600-700 মোটরসাইকেল অপেক্ষা করছে, তারা অনেকেই রাত জেগেই কিন্তু অপেক্ষা করেছে, এমনটি তথ্য আমাদের কাছে আছে। তারা কিন্তু অভিযোগ করেছে যে নিয়মিতভাবে যেভাবে তেল পাওয়ার কথা ছিল আগে, বা রেশনিং পদ্ধতি যেটা চালু হয়েছে, সেই কোনো কিছুই এখানে মানা হচ্ছে না। এখানে স্বজনপ্রীতি আছে, এখানে তারা দীর্ঘ লাইনে যেভাবে তেল নিতে আসছেন সেভাবে তেল নিতে 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 শেষ পর্যন্ত যখন লাইন যাচ্ছে তখন তেল ফুরিয়ে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে পেট্রোল মালিকরা তখন দাবি করছেন যে তাদেরকে সঠিক নিয়ম পদ্ধতিতে চাহিদা মতো তেল দেওয়া হচ্ছে না। সেই সব কারণে কিন্তু প্রতিনিয়ত যে তেল প্রত্যাশীরা আছে তাদের সাথে ভোগান্তি বাড়তেছে। এই ভোগান্তির সাথে কিন্তু এই লাইন দেওয়াকে কেন্দ্র করে কিন্তু তাদের ভিতরে বিভিন্ন সময় বাকবিতণ্ডা জড়িয়ে যাচ্ছেন, অপ্রীতিকর ঘটনা ঘটছে। এবং তেল যখন ফুরিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত যখন তেল না পাচ্ছেন, তখন কিন্তু পেট্রোল মালিকদের সাথে কিন্তু তাদের যারা তেল প্রত্যাশী আছে তাদের কিন্তু প্রতিনিয়ত বাকবিতণ্ডা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এই ভোগান্তি লাঘব হবে খুব দ্রুত, এমনটি প্রত্যাশা করেছেন ঝিনাইদহের মানুষ। লোপা, নাসিম, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা 1000 লিটার ডিজেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ সময় ইউপি সদস্য শাহিনুর ইসলামকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 5টি ড্রামে অবৈধভাবে ডিজেল রাখার দায়ে মোমিনপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড প্রদান করা হয়। জব্দ করা হয় লুকিয়ে রাখা 1000 লিটার ডিজেল। নোয়াখালী সদর উপজেলায় বসতবাড়িতে লুকিয়ে রাখা 1200 লিটার পেট্রোল সহ 3 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়। বুধবার সন্ধ্যায় পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়ণপুর এলাকায় হাজী আসমত আলী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মুশফিকুর রহমান মাহি, মাহমুদুল হাসান ও মঞ্জুর আলম। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।
অনুমতির চেয়ে বেশি জ্বালানি তেল, এলপিজি এবং ভোজ্য তেল মজুত করায় বরিশালে 3 ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে 2300 লিটার তেল মজুদের দায়ে মনির সর্দারকে 10,000 টাকা জরিমানা করা হয়। এসএফ কর্পোরেশনকে প্রায় 400টি গ্যাস ভর্তি এলপি গ্যাস সিলিন্ডার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে আসিফ ইকবালকে 50,000 টাকা জরিমানা করা হয়। রহমতপুর ইউনিয়নে এসএম ট্রেডার্সে পাওয়া যায় প্রায় 3000 লিটার ভোজ্য তেল। মালিক মাহবুব আলমকে 25,000 টাকা জরিমানা করা হয়। সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে ক্রমশ। গেল 9 দিনে মারা গেছে 5 শিশু, যাদের সবার বয়সী 1 বছরের কম। ভর্তি রোগীদের শারীরিক জটিলতা পর্যবেক্ষণ করে হামের নতুন ধরন ছড়াচ্ছে কিনা তা গবেষণার দাবি সংশ্লিষ্টদের। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউর সামনে অভিভাবকদের অপেক্ষার এমন হৃদয় বিদারক চিত্র এখন প্রতিদিনের। শুরুতে সিলেটে হামের প্রভাব কম থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রাথমিকভাবে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। অবশ্য যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পাঠানো হয় এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউতে। প্রথম দিকে 5টি শয্যা হাম রোগীদের জন্য বরাদ্দ থাকলেও রোগীর চাপে 1 সপ্তাহের মধ্যে তা 10 শয্যায় উন্নীত করা হয়। সেখানেই মারা যায় 5 শিশু। ঠান্ডা লাগিয়ে গেছিল, নেমন্না হয়ে গেছিল, পরে হাম হয়ে গেছে বলে বমি করছে। বমি করে জ্বর, এমন জ্বর আইছে মানে খোল্লা ফেলাইছে। ফাঁদে আমরা তাড়াতাড়ি করে আবার উসমানী মেডিকেলে নিয়ে ভর্তি করছি। রোগীগুলো বেশি খারাপ, যাদের হচ্ছে আইসিইউ সাপোর্ট লাগে তাদেরকে আমরা উসমানী মেডিকেলে মানে হচ্ছে হাম আইসিইউ এখানে আমরা রাখছি। তো ইনিশিয়ালি আমাদের এটা 5 বেড দিয়ে শুরু হয়, কিন্তু দেখা যায় যে প্রথমে 1-2 দিনেই আমাদের বেড প্রায় ফিল আপ হয়ে যায়। মেজেলসের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে নিউমোনিয়া বা যেটা আমরা ব্রঙ্কো নিউমোনিয়া বলি, নিউমোনিয়া আসতেছে এবং সাথে তাদের রেসপিরেটরি ডিস্ট্রেস, হার্ট ফেইলিওর, এই কমপ্লিকেশনগুলো আমরা বেশি পাচ্ছি আর কি। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যাদের হামের উপসর্গ দেখা যাচ্ছে তাদের মধ্যে অন্যান্য শারীরিক জটিলতাও প্রকট। তাই দেশে হামের নতুন কোনো ধরন ছড়িয়েছে কিনা তা নিয়ে গবেষণা প্রয়োজন। আমাদের চিকিৎসকরা আছেন তারা ক্লিনিক্যাল বেসড মানে এভিডেন্স বেসড যে চিকিৎসা ব্যবস্থা ওইভাবে চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো একটা প্রাদুর্ভাব বা ঊর্ধ্বগতি যেটাই বলি ওই সময় রেসপন্স ফাস্ট। আমরা যেটা বলি যে মানে রোগের থেকে 1 পা সামনে আগায় থাকতে হবে। চলতি বছর সিলেটে এ পর্যন্ত 45 জনের হাম শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন 107 জন। তবে সিলেটে হামের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগ নির্ণয়ে পুরোপুরি ঢাকার উপর নির্ভর করতে হচ্ছে। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। শরীয়তপুরে সরকারি চাল পরিবহন নিয়ে তৈরি হয়েছে রহস্য। খাদ্য গুদাম থেকে বের হওয়া বিপুল পরিমাণ চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা চালবাহী ট্রাক আটকে দেওয়ার পর প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে নানা রকম প্রশ্ন। অবশ্য এলাকাবাসীর চাপে বদলি করা হয়েছে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্যগুদাম থেকে বের হওয়া সরকারি চালের একটি চালান ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। চলছে নানান আলোচনা। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে প্রায় 400 বস্তা সরকারি চাল বোঝাই একটি ট্রাক কোটাপাড়া এলাকায় নেয়ার সময় সন্দেহ হলে আটকে দেন স্থানীয়রা। এ সময় ট্রাকে থাকা ড্রাইভার ও ট্রাক মালিক দেখাতে পারেননি চাল সরবরাহ করার বৈধ কোনো কাগজ। স্কেল করার পর তারপর রুদ্রকাজ যাবে, এই পর্যন্ত আমার টিপ নামাই দেয়, আমার ভাড়া দিবে, আমি এই পর্যন্তই জানি। কই পাঠাইবো সেটা হেরাও জানে, ঠিক আছে, আমার দ্বারা কোনো কাগজপত্র দেয় না। আটকের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুদাম সংশ্লিষ্ট কর্মকর্তারা চালগুলো এক ডিলারের দাবি করেন। তবে সংশ্লিষ্ট ডিলার তাৎক্ষণিকভাবে সেই চাল তার নয় বলে জানালে সন্দেহ দেখা দেয় জনমনে। সেদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও জেলা প্রশাসনের দৃশ্যমান তৎপরতা না থাকায় পালং মডেল থানা পুলিশ ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। 15 টনের ডিউ করছি আমি। এই জায়গায় তো দেখা যায় 24 টন 620 কেজি। না, এটা এই যে পুরো বিচারের স্বাক্ষরিত কাগজ, এই যে মানিক মাহমুদের নামে বরাদ্দ। এরপর একই চালান ফর্ম ব্যবহার করে আবারও চাল সরিয়ে নেওয়ার চেষ্টা চালায় একটি মহল। পরবর্তীতে রাত 10:30টার দিকে চৌরঙ্গি এলাকায় পুনরায় চাল বোঝাই ট্রাকটি আটকে দেন স্থানীয়রা।
আগে আসলে দেখতাম পুকুর চুরি হইতো, এখন আইসা দেখতেছি যে ভাই পুরো সমুদ্র চুরি হয়ে যেতেছে। ঠিক আছে, এই যে ধরেন সরকারি চাল মানে কি জনগণের চাল, এই জনগণের চালকে ট্রাক ভৈরা ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। কারা এটার সাথে জড়িত এটা যেন তদন্ত করে বের করে যেন এটার একটা ব্যবস্থা নেওয়া হয়। রাত 12টার দিকে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নেওয়াজ আলম দিনা ট্রাকসহ চালগুলো গুদামে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন। পরবর্তীতে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় চালগুলো নিজেদের জিম্মায় নেয়ার কথা জানায়। সরকারের মাল কোন খাতের কিভাবে গেল তদন্ত করে একটা প্রতিবেদন দেবে। তদন্ত রিপোর্ট আমরা পাওয়ার পরে যে দায়ী তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বদলি করা হয়েছে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নেওয়াজ আলম দিনাকে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাঙামাটি বান্দরবান সড়কে ভোগান্তির আরেক নাম কাপ্তাই ফেরিঘাট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অনিশ্চয়তা আর দুর্ভোগ এ যেন এখানকার মানুষের নিত্যদিনের সঙ্গে। তবে দীর্ঘ 3 দশকের ভোগান্তি লাঘবে নির্মিত হতে যাচ্ছে সেতু। শেষ হয়েছে সম্ভাব্যতা যাচাই। কাপ্তাই চন্দ্রঘোনা ফেরিঘাটের 2 পারে থেমে থাকা গাড়ির দীর্ঘ লাইন, ফেরির অপেক্ষায় ক্লান্ত মানুষ। সময় গড়িয়ে যায় কিন্তু ফেরির দেখা মেলে না। পারাপারের অনিশ্চয়তা যেন এখানকার প্রতিদিনের বাস্তবতা। জরুরি রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্সও আটকে পড়ে একই লাইনে। বর্ষায় দুর্ভোগ আরও ভয়ঙ্কর রূপ নেয়। নদীর স্রোত বেড়ে গেলে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দিলে পরিস্থিতি হয়ে ওঠে আরও ঝুঁকিপূর্ণ। তখন জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা বা ইঞ্জিন চালিত বোটে পারাপারে বাধ্য হয় মানুষ। ফেরির কারণে রোগীরা ফেরিটা দেরি হওয়ার কারণে রোগীরা অনেক কষ্ট পায়। অনেক সময় ঘন্টাকে ঘন্টা গাড়ি দাঁড়িয়ে থাকতে হয়। পুলিশের ফেরির এপার ওপার কম হচ্ছে। নির্দিষ্ট সময় কখনো যাওয়া সম্ভব হয় না। এক এক সময় ফেরির কারণে আপনার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা হয়ে রাজস্থলী ও বাঙ্গালহালিয়া পেরিয়ে বান্দরবান পর্যন্ত বিস্তৃত এই সড়কটি পাহাড়ি অঞ্চলের প্রাণরেখা। প্রতিদিন কৃষিপণ্য, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে হাজারো মানুষের যাতায়াত এই পথ দিয়ে। রাঙামাটি থেকে বান্দরবান যেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এবং রাজস্থলী এই ব্রিজের উপর দিয়ে, এই নদীর উপর দিয়ে হাজার হাজার গাড়ি পার হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মেন প্রাণ কেন্দ্র হলো যে এই কর্ণফুলী খাল। এই কর্ণফুলী খালের ব্রিজের কারণে আমরা লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন হয়রানির শিকার। তবে দুঃখের দিন এবার ঘুচতে যাচ্ছে। 1600 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর উপর প্রায় 532 মিটার দীর্ঘ কেবল স্টেট সেতু নির্মাণে তোড়জোড় চলছে। নদীর মাঝখানে থাকবে না পিলার, ফলে বজায় থাকবে স্বাভাবিক স্রোত ও নৌযান চলাচল। সেতুটির ফিজিবিলিটি স্টাডি হয়েছে, হাইড্রোমর্ফোলজিক্যাল স্টাডি হয়েছে এবং ডিটেলস ডিজাইন হয়েছে। এখানে প্রকল্পটি বর্তমানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে রয়েছে এবং এটা প্রকল্প ব্যয় প্রায় 1650 কোটি টাকা এবং এই ব্রিজটি হচ্ছে কেবল স্টেট ব্রিজ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। পাম্প নষ্টের অজুহাতে বোরোর ভরা মৌসুমে পানি দিচ্ছে না গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। এতে উৎপাদন খরচ বাড়ায় দিশেহারা ঝিনাইদহের হাজার হাজার কৃষক। পানি উন্নয়ন বোর্ড বলছে কুষ্টিয়ার 3টি পাম্পের মধ্যে 2টোই নষ্ট হওয়ায় ঝিনাইদহ ও মাগুরায় পানি সরবরাহ বন্ধ। দ্রুত মেরামত করে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার 7 ব্রিজ এলাকার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খাল এটি। বোরো আবাদের ভরা মৌসুমেও পানির অভাবে করছে খা খা। গঙ্গা কপোতাক্ষ বা জিগে প্রকল্পের আওতাধীন ঝিনাইদহের হরিণাকুণ্ড ও শৈলকুপা উপজেলার 27,000 হেক্টর সেচযোগ্য জমি রয়েছে। তবে কুষ্টিয়ায় 3টি পাম্পের মধ্যে 2টোই নষ্ট হওয়ায় ঝিনাইদহ ও মাগুরায় পানি সরবরাহ করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। এতে বোরো মৌসুমে চরম বিপাকে চাষিরা। যারা আপনার অফিসার আছে তারা বলে যে ভেড়ামারার পাম্প নষ্ট, এই নষ্টের কারণে এখানে ঠিক মতন পানি আসে না। আগে অতিরিক্ত পানি পাতাম এবং পানি আমরা কৃষকের মাঠেও দিতাম। এখন এই পাম্প নষ্ট হওয়ার কারণে আমরা পানিটা ঠিক মতো চাহিদা পূরণ করতে পারছি না। লক্ষ লক্ষ বিঘে জমি এই ক্যানালের ইয়েতে গিয়েছে কিন্তু আমরা সেই সুবিধাটা পাচ্ছি না।
কৃষকরা জানান জিকে সেচের পানি দিয়ে আবাদ খরচ হয় বিঘা প্রতি ৩০০ টাকা, কিন্তু ডিজেল চালিত সেচ পাম্প ব্যবহারে প্রতি বিঘায় ১০ থেকে ১২,০০০ টাকা খরচ হয়ে যাচ্ছে। তাছাড়া জিকের পানিতে ধানের ফলনও বেশি হয়, এতে খরচ যেমন বাড়ছে কমছে ফলনও। পরিমাণ মতন পাচ্ছি না, আমাদের মেশিনও চালাতে হচ্ছে। তেলের দামটা আমাদের তেলের সংকট, তেলের দামটা বেশি, কেনালে পানি পাইলে তো আমাদের ভালোই হয়। ডিজেল চালিত যে মেশিন দিয়ে আছে সেচ দেয়, এতে আছে ব্যাপক আছে খরচের একটা ব্যয়বহুল আছে। পানি পাই না, চৈতে ধান করতে আমাদের বিঘা প্রতি ৫,০০০-৬,০০০ টাকা পর্যন্ত খরচ। চাষি এই তেল সংগ্রহ করে পানি দিয়ে ধান চাষ করে চাষির ঘরে কিছুই থাকছে না বর্তমান। পাবো কর্মকর্তারা জানান পাম্প মেরামতের কাজ চলছে, সামনের মৌসুমে পানি সরবরাহ করা সম্ভব হবে এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। আমরা পাম্প এবং সাবসিডিয়ারি পাম্প সহ আমাদের সেচ খাল, মেইন খাল, টারশারি খাল, সেকেন্ডারি খাল সমূহ মেরামত করলে পূর্ণাঙ্গভাবে আমাদের যে সেচযোগ্য এলাকা রয়েছে সেই কৃষকের চাহিদা মতো পানি সরবরাহ করতে সক্ষম হবে। ১৯৫৫ সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪টি জেলায় পানি সরবরাহের লক্ষ্যে শুরু হয় এই গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। জারিন অর্নি, যমুনা নিউজ। টাইম ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় নাম উঠেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের। বুধবার এই তালিকা প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক ম্যাগাজিনটি। লিডার্স বা নেতৃত্ব ক্যাটাগরিতে এই তালিকায় ১৬তম স্থানে অন্তর্ভুক্ত করা হয়েছে তারেক রহমানের নাম। এছাড়াও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, পোপ চতুর্দশ লিও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সহ বহু প্রভাবশালী ও খ্যাতিমান ব্যক্তি। কয়েক মাস আগে লন্ডনের নির্বাসিত জীবন থেকে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের জাতীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে এসেছেন তারেক রহমান। তাকে নিয়ে প্রকাশিত সংক্ষিপ্ত প্রোফাইলে এমন মন্তব্য লিখেছে টাইম ম্যাগাজিন। চাঁদপুরের পদ্মা মেঘনায় সরকারি নিষেধাজ্ঞা চলেও থামানো যাচ্ছে না জাটকা নিধন। রাতের আধারে প্রশাসনের সাথে রীতিমতো চোর পুলিশ খেলছে এক শ্রেণীর অসাধু জেলে। অভিযোগ আছে ইলিশ শিকারে মদদ দিচ্ছে স্থানীয় প্রভাবশালী মহল। ধোঁয়া তুলসী পাতা নন যারা অভিযান পরিচালনা করেন তারাও। মৎস্য বিভাগ বলছে জনবল সংকটের কারণে অনেক এলাকায় অসাধু জেলেদের ঠেকানো যাচ্ছে না। চাঁদপুরে নদী পাড়ের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় পহেলা বৈশাখের আগে প্রকাশ্যে কিংবা গোপনে বিক্রি হচ্ছে জাটকা। অথচ জেলার গুরুত্বপূর্ণ দুই নদী পদ্মা ও মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় মাছ আহরণ, বেচাকেনা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ২ মাসের জন্য। কিন্তু কে শোনে কার কথা? রাতের আধারে সদর, হাইমচর ও মতলবের বিভিন্ন এলাকায় দেদারসে চলছে জাটকা নিধন। অভিযোগ আছে প্রভাবশালীদের যোগসাজশের। জেলেদের দাবি, নিষেধাজ্ঞার সময় জেলেদের যে প্রণোদনা দেয়া হয় তা একেবারে অপর্যাপ্ত। কোনো সহায়তাই পায় না প্রায় ৫,৫০০ নিবন্ধিত জেলে। ফলে মানবেতর জীবন কাটাতে হচ্ছে অনেককে। অনেক মাসে মাছ ধরে, টাকা পুলিশে টেকা দিয়ে মাছ ধরে। আমরা তো টেকা দিই, আমরা গরিব মানুষ, কোনো জাল বেতন ২ মাস, কেজিতে ২০ টাকা ৩০ টাকা ১০ টাকা ইনকাম হয়। তা এখন কি করবো? পেটের দায়ে এগুলা ব্যস্ত আছি। এরা অসহায়, পুরো অসহায় জাইলা, তাদের একবেলা খাইতে অনেক কষ্ট হয়ে যায়। তারাই মানে কি অবাধ্য হয়ে তারাই নদীতে যায়। মিষ্টি মিশে আছে, খায় না খায় দেয়। অনেক মনে করেন সরকার তো মনে করেন সবাই পায়, কিন্তু আমরা তো মনে করেন ৫০ জন পাই, ৫০ জন পায় না। জাটকা নিধনের ফলে গত কয়েক বছর ধরে ইলিশের উৎপাদন কম হচ্ছে। অথচ ৭০ থেকে ৮০% জাটকা রক্ষা করা গেলে উৎপাদন প্রায় ৬ লাখ টনে নেওয়া সম্ভব। শতকরা ৭০ থেকে ৮০% জাটকা যদি সংরক্ষণ করা যায় তাহলে আশা করা যায় ইলিশের সামগ্রিক উৎপাদন অর্থাৎ ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড এটি বজায় থাকতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আশা করা যায় ইলিশের উৎপাদন তখন ৬ লক্ষ মেট্রিক টনে পৌঁছে যাবে। মৎস্য বিভাগ বলছে টাস্ক ফোর্স ২৪ ঘন্টা অভিযান চালাচ্ছে। গত মাসে ১৪০ জন জেলেকে আটক ও বিপুল সংখ্যক কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মোবাইল কোড অভিযান অব্যাহত রেখেছি। এরপরেও যারা মাছ ধরেছে এরকম আমরা প্রায় ১৪০ জনকে আটক করে প্রায় ৯৩ জনকে জেল দেওয়া হয়েছে। ইলিশের অবৈধ আহরণ ঠেকাতে কঠোর হবার হুঁশিয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর। দিলেন জেলেদের পর্যাপ্ত সহায়তার আশ্বাস। যতটুকু কাতলের গুণাটা যদি না ধরেন, ততটুকু ইলিশের গুণাটা কেন ধরেন? এটা নদী, এই নদী তো আপনার, এই নদী আমার। সরকার বাধ্য হবে, যারা আইন অমান্য করবে তাদেরকে আইন মানাতে বাধ্য করে। ইলিশ আহরণে নিষেধাজ্ঞা অমান্য করলে ১ থেকে ২ বছরের জেল কিংবা ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে।
কাশফিয়া রুহি, যমুনা নিউজ। জয়পুরহাটে কৃষকরা আলু আবাদের পর সে জমিতেই বোরো চাষ করে থাকেন, এতে ফসলও ভালো পান তারা। কিন্তু এবছর ঘটেছে উল্টো চিত্র। আলু তোলার সময় হঠাৎ বৃষ্টিতে ডুবে যায় ক্ষেত, আর এতে অনেক কৃষক জমি থেকে আলু না তুলেই বোরো চাষ করেন। আলুর পচনে গ্যাসের সৃষ্টি হয়ে এখন পচে যাচ্ছে বোরো ধানের ক্ষেত। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের আউশ ধান চাষে প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে কৃষি বিভাগ। নিজের ক্ষেত থেকে পচা আলু সরানোর চেষ্টা করছেন কৃষক সুজয় চন্দ্র। বৃষ্টির পানিতে পচে যাওয়া আলু আগে সরানো যায়নি, তাই ফলন মাটিতে রেখেই সেই জমি চাষ দিয়ে বোরো ধান লাগিয়েছিলেন। পচা আলু থেকে পচন ছড়িয়েছে বোরো ফসলে। ঝড় বৃষ্টি এক আলুর উপর দিয়ে পানি যাচ্ছে, যার পর ওই আলুটাও কিছু তোলা পার না, আর তোলা পারাই গেল না। বাদ মেসিতে চাষে নিয়ে বোরো ধান লাগানোর পর কয়েকদিন পর থেকে এক হলুদ হয়ে গেছে, মরে গেছে একবারে। সুজের মতো একই অবস্থা জয়পুরহাটের কালাই উপজেলার অনেক কৃষকের। ধান নষ্ট হওয়ায় দিশেহারা চাষি। জমিতে আলু রেখে বোরো চাষ করা ছিল কৃষকদের বোকামি। তারা মাসুল দিতে হচ্ছে অর্থকারী ফসল হারিয়ে। দুইবার করে লাগাচ্ছি, প্রথমবার তো মারা গেছে, দ্বিতীয়বার লাগাচ্ছি সেটাও আমার যাওয়ার পথে। আমি 10 শতকে আলু লাগাইছিলাম, তোলার আগে বৃষ্টি নামে আমার আলু সব পচে গেছে। ধান লাগাইছি, ধানও মনে করেন যে গ্যাস হয়ে পচে গেছে। কৃষি বিভাগ বলছে জমি তলিয়ে যাওয়ায় তা ভালো মতো পরিষ্কারের পরামর্শ দেয়া হয়েছিল চাষিদের। 2-1 পরামর্শ অনুসরণ করলেও অধিকাংশই মানেননি। আমরা কৃষকের একটা তালিকা নিচ্ছি যে যাদের একদম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তো আর বড় ফসল হবে না, তো যারা আউশ আবাদ করতে আগ্রহী আছেন তারা আমাদের অফিসে যোগাযোগ করে আউশ নাম জমা দিতে পারে। আমরা তাদেরকে মোটামুটি ক্ষতিপূরণ হিসেবে ইনস্ট্যান্ট আমরা আউশ ধানের বীজ এবং সার দিয়ে দেব। চলতি বোরো মৌসুমে কালাই উপজেলায় 11,297 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে প্রায় 150 হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত 5 শতাধিক কৃষক। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পরবর্তী ধাপের কাঠামো নির্ধারণে তেহরানে দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। বুধবার রাতে হয় প্রাথমিক এই আলোচনা। অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সহ শীর্ষ কর্মকর্তারা। তেহরান সফরে পাকিস্তান দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৈঠকে ইরানের আলোচকদের কাছে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা পৌঁছে দেন মধ্যস্থতাকারীরা। বৃহস্পতিবার আবারও আলোচনায় বসবেন তারা। চলতি সপ্তাহের শুরুতেই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের বৈঠক সমঝোতা ছাড়াই ভেস্তে গেলেও মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দফা বৈঠকের পথ সুগম করতে বুধবার তেহরান সফরে যায় দেশটির প্রতিনিধিরা। ইতিবাচক ফলাফল নিয়ে আগেই আশাবাদ জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একটি দল যখন ইরানে অবস্থান করছেন, একই সময় জেদ্দায় গিয়েছেন শেহবাজ। বুধবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন তিনি। অঞ্চলটিতে ছড়িয়ে পড়া সংঘাত ঠেকানোর উপায় খুঁজতে কথা বলেন তারা। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই সফর। লেবানন সরকারের সাথে শান্তি আলোচনার প্রধান শর্ত হিসেবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ চায় ইসরায়েল। তাদের এই অবস্থানের প্রেক্ষিতে বিশ্লেষকদের অভিমত, প্রকৃতপক্ষে শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নয় ইসরায়েল, বরং হিজবুল্লাহর সাথে লড়াই অব্যাহত রাখতেই আগ্রহী। যুক্তরাষ্ট্রে হওয়া শান্তি আলোচনায় হিজবুল্লাহর অনুপস্থিতিতে বৈঠক সফল হবে কিনা তা নিয়ে এরই মধ্যে দেখা দিয়েছে সংশয়। আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করলেও ইরানের সাথে কোনো ধরনের সমঝোতা ছাড়া এই অঞ্চলের সংঘাত থামানো সম্ভব নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। সংঘাত থামিয়ে মধ্যপ্রাচ্যে একটি নতুন শান্তি কাঠামো প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মুখোমুখি আলোচনায় বসে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। কিন্তু ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাখা হয়নি প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে। দীর্ঘদিন পর দুদেশের উচ্চ পর্যায়ের এই বৈঠক হলেও এর সাফল্য নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে সংশয়। শান্তি আলোচনায় আবার ইসরায়েলের প্রধান শর্ত হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। তাই বিশ্লেষকদের অভিমত, এমন শর্তারোপের মধ্য দিয়ে আঞ্চলিক সংঘাত প্রশমিত নয়, উল্টো হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতেই বেশি আগ্রহী ইসরায়েল।
বোঝাই যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের তীব্র চাপে এই আলোচনায় বসতে রাজি হয়েছে, কারণ ইরানের সাথে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। শান্তি আলোচনায় তেল আবিব ও বৈরুতের প্রতিনিধিরা থাকলেও অনুপস্থিত হিজবুল্লাহ, যা আলোচনা সফল হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। আলোচনায় হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করতে না চাওয়া তাদের সাথে লড়াই চালিয়ে যাওয়ার আগ্রহের দিকে ইঙ্গিত দেয়। এদিকে এই আলোচনা প্রত্যাখ্যান করে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। বিশ্লেষকদের মতে হিজবুল্লাহকে কোনোভাবেই দমানোর ক্ষমতা নেই লেবাননের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের। এটা বুঝতে পেরেই হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে প্রধান লক্ষ্য নির্ধারণ করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের ক্ষমতা নেই লেবানন সরকারের, এ তথ্য স্পষ্ট তেল আবিবের কাছে। এক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় ইরানও। আলোচনায় খুব একটা ইতিবাচক কোনো ফলাফল না আসার শঙ্কা থাকলেও একটি মধ্যপ্রাচ্যের শান্তির একটি নতুন কাঠামো তৈরিতে বেশ গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের দাবি, ইরানকে ছাড়াই লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি সরাসরি সমঝোতা গড়ে তুলতেই আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হিজবুল্লাহ কিংবা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সমর্থনে কৌশলগত মিত্র হিসেবে রয়েছে ইরান। তাই প্রথমে ইরানের সাথে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের পক্ষে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজের এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।